ছোটবেলায় না আম খাওয়াটা একটা এপিসোড ছিল, মানে একটা আনন্দের বিষয় ছিল। কত তাড়াতাড়ি কে আমটা শেষ করে আটিটা চুষে পেছনের বাগানে ফেলতে পারবে এবং বর্ষাকালে কার আটি থেকে মুকুলটা হয়েছে সেটা দেখার একটা কম্পিটিশন। বুঝুন কি বোকা ছিলাম। গ্রীষ্মকালে আম খেয়ে আমের আটি পেছনের বাগানে ফেলে বর্ষাকালে কি করে বুঝবো কোন আটিটা কার? কিন্তু আমরা সত্যি খুব সরল সাদাসিধে বাচ্চা ছিলাম, যাই বলুন, তাই এসব জিনিস করতাম। কিন্তু ওটা একটা অন্যরকম আনন্দ, জানেন। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যামস্টে। আজকে আমরা যাদের অন্দরমহলে প্রবেশ করব তারা হচ্ছে আপনাদের প্রিয় সিরিয়াল নেতাজির কিছু শিল্পী। এরা কিন্তু ক্যামেরার সামনে খুব গম্ভীর চরিত্র অভিনয় করে, ভেরি সিরিয়াস, কিন্তু আসলে যে এরা কিরকম সে তো আমি হাড়ে হাড়ে জানি। চলুন দেখি। আরে বাবা, প্রান্তি, এ তো পুরো হিরোর মতো এন্ট্রি দিলি রে। হ্যাঁ, মোটর বাইকে। লকডাউনে কোথাও যাস না বাবা? আরে না না, কোথায় যাব? বুলেটটা একটু চালিয়ে দেখছিলাম যে কল কাগজগুলো সব ঠিকঠাক আছে কিনা। সে তো আমি জানি, তোর তো পায়ের তলায় সর্ষে। আমার বাড়িতে না এতদিন ধরে থাকার একটু অভ্যেস নেই, বিশ্বাস করো। আমি আমার সুযোগ হলেই, আমার যখন শুটিং থাকে না তার গ্যাপেই আমি ইউজুয়ালি কী করি, আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়ি। তো সেটা আশেপাশে নয়, কখনো কাশ্মীর, কখনো ভুটান, হিমাচল প্রদেশ। আমার ম্যাক্সিমাম টাইম আমার বাইক নিয়ে আমি ওদিকটাতে চলে যাই। তাই? তো কোথায় থাকিস? থাকা তো সেরকমভাবে ফিক্সড কিছু হয় না, কারণ সব থেকে আনপ্ল্যান্ড হয়। তো যার জন্য ওই কোনো স্থানীয় বাসিন্দার সাথে থেকে যাই। মোস্ট অফ দ্য টাইম আমি ওখানকার লোকালদের সাথেই থাকি। সেই সকালবেলা উঠে গাছে কাঠফাট কেটে নিয়ে আসা, ডাল কেটে নিয়ে আসা, রাত্রিবেলা রান্না বসানোর জন্য। পাহাড়ে যেরকম থাকে ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম থাকে, সো ম্যাক্সিমাম এইসব আগুন জ্বালিয়ে কাজকর্ম হয়। তো সেইভাবেই আমার সময় কাটে আর কি। একটা খুব মনে করার মতো এক্সপিরিয়েন্স হচ্ছে যে একবার আমি এই হিমাচলে যাচ্ছিলাম। তো আমি কলকাতা থেকে বেনারস থেকে দিল্লি, তো বেনারস একটা হল্টি। তো বেনারস থেকে দিল্লি যাওয়ার পথে আমি হাইওয়েতে আমার বাইক ব্রেকডাউন করে। তো সেখানে হাইওয়ের পাশেই আমি থেকে যেতে হয়। মজার বিষয়টা হচ্ছে যে আমি যেখানটায় ছিলাম একদম হাইওয়ের পাশে, তো সেখানে পাশে বিশাল বট গাছ ছিল। তো তার পাশেই আমি শুয়েছিলাম। যত অন্ধকার হয় আমি দেখতে পাই যে পুরো গাছটা না জোনাকিতে ভরে যায়, ওরা আলো করে রয়েছে পুরো এই জায়গাটা। তো বেসিক্যালি এইসব এক্সপিরিয়েন্স না পয়সা দিয়ে হয় না, ফার্স্ট থিং, অ্যান্ড এগুলো প্ল্যান করে হয় না। সত্যি রে, এইসব মুহূর্তগুলো টাকা দিয়ে কেনা যায় না। তা তুই যেন হুটহুট করে বেরিয়ে যেতে এসলাম, মা কিছু বলতেন না? মা এমনি করি, মাকে নিয়ে কোনো প্রবলেম হয় না। আগে একটু বকাবকি করতো, বাট এখন ঠিক আছে, এখন মানিয়ে নিচ্ছি। মাকে কতটা জ্বালাতে সেটা মার মুখ থেকেই শুনবো। দাঁড়া রাখছি। মা, কে দেখছেন? নমস্কার মাসিমা। ছেলে খুব জ্বালাতো তাই না? আগে বাড়িতে না থেকে জ্বালাতো, এখন থেকে জ্বালাতো। চুপ করো, এরকম বলো না এরকম। তোমার ছেলেকে কত লোক ভালোবাসে বলো তো? এইসব জায়গায় বলে দেবে তুমি? আর বলো না, 14ই আগস্ট কাশ্মীরে কাছেও প্রান্তিক বাইকে করে কাশ্মীর চলে গেল। মাসি কি মানে ওখান থেকে ফোন করছে আমি কাশ্মীরে, কি টেনশন হয় বলো তো। অ্যাকচুয়ালি 14th আগস্ট হচ্ছে পাকিস্তানি ইন্ডিপেন্ডেন্স ডে। সো আমি তার 2-3 দিন আগেই এখান থেকে ট্রাভেল শুরু করেছিলাম। তো ওখানে পৌঁছে গিয়ে জানতে পারি অ্যাকচুয়ালি ওদের কারফিউতে কাশ্মীরে কারফিউ হয় যখন ইন্ডিপেন্ডেন্স ডে চলে, 15th আগস্ট আমাদের। তো ওই সময়টাতে আমি কাশ্মীরে ছিলাম, তাই না? হ্যাঁ। আর এখন বাড়িতে কি করছে? এখন বাড়িতে থেকে সারাদিন চান কর, যা খেতে আয়, তারপর তো সারা বাড়ি আসছে। এই প্রান্তিক, মাকে বাড়ির কাছে হেল্প করিস না? একবেলা আমি রান্না করি, একবেলা মা রান্না। আমি খুব একটা খারাপ রান্না করি না, তাই না? হ্যাঁ, আলু পরোটা করে, আমি বলি ময়দার সাথে মেখে আলুটা সব মশলাপাতি দিয়ে কর, ও বলে না পুর করে আলুর পুরটা দিতে। হ্যাঁ, মেখে করলে ওটা আলু পরোটা থাকে না। বাবা,
এই তো দেখছি মা ছেলে দুজনেই বেশ রান্নায় ওস্তাদ। হ্যাঁ বেশ, তাহলে আমরা একটু মা আর ছেলের রান্না দেখি। এটাই হবে তোমাদের প্রথম চ্যালেঞ্জ। মা আর ছেলে দুজনে আলুর পরোটা বানাবে, যেটা নিজের রেসিপিতে। দেখা যাক কারটা সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ, ক্রান্তি, পরোটা গোল হতে হবে কিন্তু, এসে ব্যাপারে হবে না। খুন্তি হাতায় আওয়াজ তুলে তাহলে বলো মা, পরোটা করে খারাপ হয়? ওই হয়েছে। সন্তান মায়ের কাছে সব সময় বাচ্চা থাকে। এখন এমন একজনের অন্দরমহলে যাব যে আমার কাছে আজও সেই বাচ্চাটিই আছে। এই দিয়া, অবালে ঘুমোচ্ছিস কেন? সরি আসলে একটু চোখ লেগে গেছিল। বলে বাবালে, আমার সোনা মেয়েটা তো একবারে চোখ খুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। সত্যি এই লকডাউনে যা বাজে অভ্যেস হচ্ছে না, সারা দিন শুধু শুয়ে বসে কাটাচ্ছি গো। বাড়ির তো কোনো কাজ করি না। মা বকে না? না, আসলে আমি কোনো কাজ করতে গেলে জায়গাটা এত অগোছালো করে রাখি যে মা বলে তুই কাজ কমানোর বদলে উল্টে কাজ বাড়াস। মা এখন আমায় ছোটই ভাবে, জানো তো। চোখের সামনে ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। আচ্ছা দেবযানীদি, তোমার মনে আছে আমার প্রথম শুটিং, মানে প্রথম ক্যামেরার সামনে আসা কিন্তু তোমার সাথে? তখন আমার 6 বছর বয়স ছিল মাত্র। মনে আছে, সব মনে আছে। প্রথম তো সিন ছিল কান্নার আমার সঙ্গে, মনে পড়ে? তোকে এখন যখন নেতাজিতে দেখি আমার সত্যি অবাক লাগে, তুই কত বড় হয়ে গেছিস। আচ্ছা শোন, আমার সঙ্গে নেতাজির আরেক তারকা রয়েছেন, দেখ। পরোটাটাতে একটু নুনটা কম হয়েছিল, যদিও নুন খাবার পরে দিলে টেস্টটা ভালোই হয়। এটা ইংরেজিতে কি বলে বলো তো? গুড আফটারনুন। সত্যি প্রান্তিকদা তুমি পারো। জানো দেবযানীদি, প্রান্তিকদা সবসময় এরকম করে, মানে শুটিং ফ্লোরেও যা কিছু হয়তো কিছু নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে প্রান্তিকদা হঠাৎ এমন একটা কমেন্ট করবে যেটা শুনে হাসতে হাসতে আমাদের সবার পেট ব্যথা হয়ে যায়। আচ্ছা, তোর অনস্ক্রিন বটটা যে তোকে সবসময় কাঁদায়, তাকে একটু কল করি। এই নে। আরে দেবযানী, আমাদের মেয়েটাকে এত অত্যাচার করিস কেন? হ্যাঁ, কেন কাঁদাস? বিশ্বাস করো এসব কিন্তু কিচ্ছু সত্যি নয়। তাও আমি দেখো সবার সামনে কান ধরে সরি বলছি। তুমি দিয়াকে জিজ্ঞেস করো, আমি কিন্তু কখনো ওকে জোরে মারি না। উল্টে ও আমাকে বলে যে নীলা তুমি ওকে মারো, তুমি ওকে জোরে মারো, তাতে নাকি ওর রিয়েল অ্যাক্টিং বেরোবে। হ্যাঁ সত্যি, ধরো এরকম কোনো একটা সিকোয়েন্স আছে যেখানে নীলদা আমাকে মারবে, নীলদা এত আস্তে করে মানে বাচ্চাদের মতন আলতো করে মারবে যেটা ক্যামেরায় ধরা পড়ে যায়। ডিরেক্টর অন্যদিক থেকে চেঁচাতে থাকে, এই নীল জোরে মার, দেখা যাচ্ছে তো। নীলদা তখন ছোট্ট মুখ করে বলে, আমি মারবো তো লেগে যাবে জোরে মারলে। আমি বলি না লাগবে না, তুমি মারো আমাকে, না হলে তো শর্টটাই হবে না। অনস্ক্রিন নীল যতই বদমাইশি করুক না কেন, আসলে কিন্তু একটা গোবা ছাড়া ভালো নিরীহ ছেলে, ভীষণ ভালো ছেলে। আচ্ছা শোন না, তোর এই গুড বয় থেকে ব্যাড বয় হয়ে ওঠার গল্পটা একটু কর। আমার বাবা ফিল্ম ডিরেক্টর ছিলেন, তো আমার শুরুটা কিন্তু অ্যাজ চাইল্ড আর্টিস্ট 1997 সাল, বাবারই ডিরেকশন। তো তখন থেকেই আমার মাথায় একটা অভিনয়ের ভূত মানে ঘুরতো আর কি, ছোট থেকেই। তো তারপরে আমার লাইফে একটা মিশাপ ঘটে যায়। 2004 সালে আমার বাবা মারা যান। মায়ের খুব একটা ইচ্ছা ছিল না আমি অভিনয় করি, মানে অভিনয় জগতে আসি। তোমাদের সকলের আশীর্বাদে, সকল গুরুজনের আশীর্বাদে এবং দর্শকদের গালাগালকেই আশীর্বাদ করে এখন এগিয়ে চলেছি। কিন্তু নীলও তো গান বাজনায় তুফার, নীল একটা গান না? ঠিক বলেছিস, একটা নাচ গান হয়ে যাক, নাচ গান হয়ে যাক। অনেকক্ষণ গল্প করা হয়েছে, কি করা যায়। আচ্ছা শোন নীল, তুই একটা সিনেমার গান গাইবি, আর সেই সিনেমার কোনো হিরো বা হিরোইনের স্টেপে দিয়া নাচবে। ওকে, তো গান গাওয়ার জন্য সবসময় রেডি। চল। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना। अच्छा चलता हूँ दुआओं में याद। এটা আদিল ভাই
মুশকিলের গান। এখানে আমার ফেভারিট ঐশ্বরিয়া রাই আছেন, কিন্তু ওনার গানে নাচ আচ্ছা চেষ্টা করছি আমি। হয়ে যাক। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। कजरारे तेरे काले काले नैना, कजरारे कजरारे तेरे काले काले नैना, कजरारे कजरारे। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। बेचक दाना दानिया हर दाना बेचक दाना। হাই সানন্দা। আরে দেবজানি দি, এই বাবালে, তোমার মেয়েটা তো একেবারে একটা পুতুল গবলু গবলু বলে বাবালে বাবালে। ওরে বাবা। জিনু জিনু কই দেখ দেবজানি আন্টি। সব আন্টি আঙ্কেলদের হ্যালো বল। এক মিনিট, আমি আন্টি কি করে হব? আমি তো দিদি হব। প্লিজ 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 আমায় দিদি বলতে বলো একবার। আর নীল তো তোর বরের রোল করে, তো ও যদি আঙ্কেল হয় তুই আন্টি হতেই পারিস। তো মেয়েকে নিয়ে কিরকম সময় কাটছে সানন্দা? ঝিনুক, সত্যি কথা বলতে কি দেবযানী দি, এর আগে মেয়ের সাথে এতটা সময় কখনোই কাটানো হয়নি। এই সময় আমার আর আমার মেয়ের বন্ডিংটা অনেকটাই স্ট্রং হয়েছে। না ও কিন্তু মায়ের দায়িত্ব সত্যি খুব ভালো সামলায়। ও সবসময় সঙ্গে করে শপিংয়ে, বাজারে, সব জায়গায় নিয়ে, আমি তো বলি শুটিংয়েও নিয়ে আয় মাঝে মাঝে। ওকে শুটিং এ নিয়ে গেলে আর দেখতে হবে না রে প্রান্তিক। এই তোমার সামনে হারটা কি সুন্দর গো, দারুণ দেখতে। কোথা থেকে কিনেছো এই জুয়েলারিটা? এটার একটা সিক্রেট আছে, সারা ভারতবর্ষ খুঁজলেও তুমি এটা কিনতে পারবে না। ইম্পর্টেন্ট? না না, ইম্পোর্টেড নয়। আসলে এই জুয়েলারিটা আমি বানিয়েছি। হ্যাঁ, এই গুণটা তো জানা ছিল না। না না, জেনে যখন ফেলেছি তখন আমার চাই, আমার কিন্তু চাই। তাহলে আমি বাবা যাই কেন? আমারও একটা চাই সানন্দা দি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বার্থডে গিফট ঠিক হয়ে রইল, কেমন? এই এক মিনিট আর আমাদের গিফট? গিফট তো পাবি, তার আগে তুই বিয়ের নেমন্তন্নটা কর। এই নীল, তোর সামনেই বিয়ে না? দাদা তুমি তো অন্তত বুঝবে বলো, লকডাউন, সব লকডাউন দাদা। বিশ্বাস করো এখন আমি দিন রাত শুধু একটা গানই গাইছি, দাদা আমার কি বিয়ে হবে না, बाबा আমার কি বিয়ে হবে না, আরে বিরহে ছেলেটা একেবারে পাগল হয়ে গেছে। না না দেবজানি দি, বিরহ কিসে? নীলদা তো এখন হবু শ্বশুর বাড়িতে বসে জামাই আদর খাচ্ছে। জামাই সেজে আমি হাজির হয়েছি। না না দিদি বিশ্বাস করে এমন কিচ্ছু ব্যাপার না। না আমি তোমার সত্যি কথা বলছি, আসলে ওর নাম হচ্ছে পৃথা, মানে আমার ফিয়ান্সের নাম হচ্ছে পৃথা। তো পৃথার বাড়িতে একটা খুব ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে। ও তাই? এখন সব ঠিক আছে তো? বাট এখন অল গুড, সব ঠিক আছে। তো হবু বৌমা ঠিক কেমন আমরা একটু দেখি, একটু দেখা। পৃথা ভাই বিয়ে করবে, সংসার করবে, পরীক্ষায় পাশ না করলে হয়? মানে না, খুব সিম্পল। এখন একটা খেলা হবে, প্রান্তিক আর মাসিমা টিম এ, নীল আর পৃথা হচ্ছে টিম বি। টিম এ ভার্সেস টিম বি একটা গেম খেলবো। এ কি ছেলের সাথে মায়েরও পরীক্ষা?
হ্যাঁ মাসিমা, খেলতে হবে। আসলে এই বাউন্ডুলে ছেলেটাকে বিয়ে দিতে হবে, তো যতদিন না বিয়ে হচ্ছে মাকে তো একটু সামলাতেই হবে মাসিমা, প্লিজ। প্রান্তিক, তোর একটা হাত পেছনে থাকবে, মানে ধর তোর বাঁ হাতটা পেছনে থাকবে, মাসিমার ডান হাতটা পেছনে থাকবে, রাইট? টিম এ, টিম বিরও সিমিলার, একজনের নীলের বাঁ হাতটা পেছনে থাকবে আর পৃথা ডান হাতটা পেছনে থাকবে, রাইট? এই অবস্থায় একটা বালিশের ওয়ার পরাতে হবে এবং বিছানার চাদর পাততে হবে। টাইম হচ্ছে 30 seconds. Your time starts now. বেশ ভালো, ছেলে কিন্তু পাশ করেছে মাসিমা। এই পাশ করে গেছি মা, আমি পড়াশোনায় বরাবরই ভালো, তাই না? আচ্ছা, আর পড়াশোনার বাইরেরটা? কি করছো মা? আছে এখানে না, এবার সব গল্প করো নিজেরা, তোরা গল্প কর, আমি আসি। এবার বল। হ্যাঁ, স্কুল লাইফে একটা প্রেম করতাম, আমার চমচ ভাই আছে। বাজি, চমচ ভাই? না, আমি আর আমার ভাই পুরো নর্থ পোল সাউথ পোল। ও প্রতীক, আমি প্রান্তিক, কমপ্লিটলি আলাদা। মানে আমি অ্যাডভেঞ্চারাস, আর্লি রাইজার, প্রতীক ঘর কোনো বাড়িতেই থাকবে আর এই সানন্দার মতো ঘুমাবে। আমি অনেক বেলা অবধি ঘুমোই মানে? এই শোন, আমাকে না রোজ সকালে উঠতে হয়, আমার মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে যায়। এই মেয়ে দুটো তো খুব করে, হ্যাঁ? দিয়া ঘুমোচ্ছিল, সানন্দা এখন তুমিও? না, আমাকে তো তোমাদের চাঙ্গা করে তুলতেই হবে। শোনো, একটা খেলা খেলি। আরে খেললে ঘুম চলে যায়। টেবিলে 15টা প্লাস্টিকের গ্লাস রাখা থাকবে, একটা বেলুন ফুলিয়ে সেই বেলুনের হাওয়া দিয়ে গ্লাসগুলো টেবিল থেকে ফেলতে হবে, রাইট? তার মধ্যে তার আগেও যদি বেলুনের হাওয়াটা বেরিয়ে যায়, আবার বেলুন ফুলিয়ে কিন্তু সেম কাজটা করতে হবে। চলো, লেটস স্টার্ট। দারুণ খেলেছো তোমরা দুজন, দারুণ খেলেছো, আমার কিছু বলার নেই। এবার একটু জিরিয়ে নাও, কেমন? আমি একটু ব্রেক নিয়ে আসি। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। জুথি বনে এই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তোর গানের গলা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, তুই প্লেব্যাক করতে পারিস তো? এই গান শুনেই তো পৃথা ওর প্রেমে পড়েছিল, তাই না পৃথা? এই আমি যদি এরকম গান গাইতে পারতাম তাহলে কত প্রেম করতে পারতাম। প্রান্তিক, এবার তুই একটা সত্যি কথা বলতো, বাইক নিয়ে পথ যদি না শেষ হয় করে তো বেরিয়ে পড়িস, পেছনের সিটটা কি ফাঁকা থাকে না থাকে না? হ্যাঁ, আমার বাইকের পেছনের সিট সবসময় ফাঁকা থাকে, আমি সব জায়গায় একাই যাই, সো আমার কোনো পিলিয়ন রাইডার থাকে না। মেয়েরা শুনতে পাচ্ছ তো, প্রান্তিক মোটর বাইক নিয়ে যখন বেরিয়ে পড়ে পথ যদি না শেষ হয় করতে করতে, তখন কিন্তু বাইকের পেছনের সিটটা খালি থাকে। সো কি যে বলো না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আচ্ছা নীল, তোদের কি করে শুরু হয়েছিল? আসলে দেবযানীদি আমাদের প্রথম দেখা হয়েছিল একটা পার্টিতে। আচ্ছা, এবং যা হয় আমার প্রথম দেখাতেই এনাকে খুবই পছন্দ হয়ে যায়। আমার গল্পটা কিন্তু ওরকম নয়। আমার প্রথমে দেখে মনে হয়েছিল যে যেই ছেলেটা অন স্ক্রিন এতটা বদমাইশ হতে পারে, সেই ছেলেটা বাস্তব জীবনে যে খুব একটা সুবিধের নাও হতে পারে, এটা আমার মনে হয়েছিল। তো যাই হোক, তারপর আস্তে আস্তে মিশতে বুঝলাম যে না, একটা মানে অদ্ভুত সরলতা কাজ করে। তারপর ডিসাইড করলাম যে না, চলো এই মানুষটাকেই আমার চাই জীবন। কি প্রথম
প্রপোজটাকে কে করেছিল শুনি? প্রথম প্রপোজ? সেটাও একটা গল্প আছে, আমি বলছি। একদিন জানো তো, ঠিক দাদাগিরি স্টাইলে আসলো, এসে বলল, পৃথা তোমাকে আমার খুব পছন্দ, আমি 2021-এ তোমাকে বিয়ে করি। ইস, কি আনরোম্যান্টিক তুমি নীলদা। এইভাবে কেউ প্রপোজ করে? না না, এটা একদম ঠিক নয়। যে ছেলে এত ভালো গান গায়, তার গান গিয়ে প্রপোজ না করলে চলে? না 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 না, ভুল যা হয়েছে সেটা ঠিক করে নিতে হবে। না, এটা তো অ্যালাউ করা যায় না, এবং সেটা আমিই ঠিক করব, আজকেই ঠিক করব। নীল, পৃথাকে তোকে প্রপোজ করতে হবে। দেবযানীদি, এসবের আবার কি দরকার এখন? বড় দিদি বললে সেটা শুনতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, নো প্রবলেম, করে দিচ্ছি। আজকে তোর এই প্রপোজ করা দিয়েই অনুষ্ঠান শেষ করব, এই মুহূর্তটাকে আরো মধুর করে তুলবো, রাইট? ঠিক আছে, ইতনা তো অ্যাক্টিং कर लेता हूं। চল চল, শুরু হয়ে যা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব will you marry me? রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি